হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে আমরা স্টার্ট করতে চলেছি ইতিহাস। ঠিক আছে, ইতিহাসের একটা ভিডিও সিরিজ, যেখানে প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে আধুনিক ইতিহাস 1947 সালের স্বাধীনতা অবধি সেই পুরো হিস্ট্রি বা ইতিহাসটাকে একটা ভিডিও সিরিজের মাধ্যমে কভার করা হবে, আর একটা প্লে লিস্টও তৈরি করা হবে। তো সবার প্রথম আজকের ভিডিওতে যেগুলো আমরা কভার করব সেটা হলো প্রস্তর যুগ থেকে মৌর্য সাম্রাজ্য, না মৌর্য সাম্রাজ্যের আগে অবধি নন্দ বংশ অবধি কিন্তু আমরা কভার করব। ঠিক আছে, হয়তো এই ভিডিওটা একটা পার্টে শেষ নাও হতে পারে, সেজন্য দুটো পার্টে আমরা এই ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সবার প্রথম যেটা জানতে হবে সেটা হলো, তোমরা হয়তো জানো ইতিহাসের জনক কাকে বলা হয়। অনেকে জানো, অনেকে ভুলে গেছো। হেরিওডোটাস, যিনি গ্রিক একজন ইতিহাসবিদ ছিলেন, তাকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। আর আমাদের পাঠ্যক্রম বা সিলেবাসের যে ইতিহাস আছে সেটাকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করতে পারি: প্রাচীন যুগ, এনশিয়েন্ট হিস্ট্রি, মধ্যযুগ বা মিডিয়াভেল হিস্ট্রি, আর আধুনিক যুগ বা মডার্ন হিস্ট্রি। প্রাচীন যুগ বা এনশিয়েন্ট হিস্ট্রি কোথা থেকে চালু হয়? ইউনিভার্সের ক্রিয়েশন থেকে কিন্তু প্রাচীন যুগ বা এনশিয়েন্ট হিস্ট্রি, ইউনিভার্সের ক্রিয়েশন থেকে সপ্তম শতাব্দী অবধি, মানে তোমার ইসলামিক ইনভেশনের আগে অবধি মোহাম্মদ ঘুরি যে পৃথ্বীরাজকে পরাজিত করে দিল, অতটা অবধি কিন্তু প্রাচীন যুগের মধ্যে পড়ে। আর মধ্যযুগে মেইনলি ইসলামিক রুল, যেটা মোহাম্মদ ঘুরির দাস বংশ থেকে শুরু করে তোমার ইংরেজদের আগমন অবধি কিন্তু পড়ে মধ্যযুগের মধ্যে। অষ্টম থেকে 18 শতাব্দী অবধি পড়ে মধ্যযুগের মধ্যে। আর আধুনিক যুগে কী পড়ে? আধুনিক যুগে ব্রিটিশরা যে আসলো ভারতে, সেই ব্রিটিশদের আগমন থেকে শুরু করে 1947 সালের ভারতের স্বাধীনতা পাওয়া অবধি পড়ে আধুনিক যুগে। আর এরপর স্বাধীনতার পর যে সমস্ত কনস্টিটিউশন, বিভিন্ন কমিটি গঠন, এগুলো মেইনলি আসে পলিটির মধ্যে। আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো পুরাতত্ত্ব, আর্কিওলজি আর ইতিহাসের পার্থক্য কী। আর্কিওলজিতে কী হয়? কোনো জায়গা খনন করে, মাটি খুঁড়ে সেখান থেকে কিছু জিনিস পাওয়া যায়, সেটাকে বলা হয় আর্কিওলজি। সেগুলোর তোমার অনুসন্ধান করা হয়, রিসার্চ করা হয়। যেমন হরপ্পা মহেঞ্জোদারোর যেই সিভিলাইজেশন, যেগুলো মাটি খুঁড়ে দেখতে পাওয়া গেছে, সেগুলো হলো আর্কিওলজির মধ্যে পড়ে। ইতিহাস হলো যার লিখিত নথি আছে, যেমন তোমার আকবরনামা, বাবরনামা, বিভিন্ন তারপর অশোকের যে শিলালিপি, এগুলোর কিন্তু লিখিত ইনস্ক্রিপশন আছে, তো এগুলো ইতিহাসের মধ্যে পড়ে। তো এই গেল পুরাতত্ত্ব আর ইতিহাসের পার্থক্য। এবার এনশিয়েন্ট হিস্ট্রি কিন্তু আসলে শুরু হয় প্রস্তর যুগ থেকে, স্টোন এজ থেকে। স্টোন এজকে মেনলি 3টে ভাগে ভাগ করা যায়: পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ বলা হয়, পুরাতন প্রস্তর যুগকে প্যালিওলিথিক এজ বলা হয়। তারপর মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। দেখো, প্রস্তর যুগে কী হয়? আদি মানুষ কী করে? তাদের শিকার করার জন্য পাথরের ব্যবহার করতে শুরু করে। শিকার এবং বিভিন্ন দৈনন্দিন কাজকর্মের জন্য পাথরের ব্যবহার করতে শুরু করে। তোমরা জানো মানে আধুনিক মানুষ কিন্তু ইভলভ হয়ে এসছে, বিবর্তিত হয়েছে তোমার বাঁদর থেকে। ঠিক আছে, তো আফ্রিকা মহাদেশে সবার প্রথম অস্ট্রালোপিথেকাস নামক আদি মানুষের সন্ধান পাওয়া যায়। মানুষের যত প্রজাতি আছে, অস্ট্রালোপিথেকাস, নিয়েন্ডারথাল, রামাপিথেকাস, বিভিন্ন ধরনের তোমার মানুষের প্রজাতি রয়েছে। তারা কিন্তু মেনলি আফ্রিকা থেকে কিন্তু তাদের উৎপত্তি হয়েছে। তো প্রথমে তারা আদি মানুষ কী করতো? ফলমূল, কাঁচা জিনিসপত্রই খেত। তারপর ধীরে ধীরে তারা মাংস খেতে শুরু করে, শিকার করতে শুরু করে। তারপর তারা কাঁচা মাংস প্রথমে খেতে শুরু করে, তারপর সেগুলোকে ঝলসাতে শুরু করে। আর এই মাংসের জন্য সেই শিকার করার জন্য তারা বিভিন্ন প্ল্যানিং করতে চালু করে, বিভিন্ন টুলস, ইনস্ট্রুমেন্ট ইউজ করতে শুরু করে। আর প্রথমে যে টুলস তারা বানায়, সেগুলো কিন্তু পাথর দিয়ে। আর এখান থেকে শুরু হয় প্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ বা পুরাতন প্রস্তর যুগ চলেছিল 5 লক্ষ বিসি, মানে যীশুখ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে থেকে যীশুখ্রিস্টের জন্মের 10,000 বছর আগে পর্যন্ত। ঠিক আছে, বিসি মানে বিফোর ক্রাইস্ট, তোমরা জানো। তো 5 লক্ষ বিসি থেকে 10,000 বিসি অবধি চলেছিল পুরাতন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ। এই সময় কিন্তু মানুষেরা পুরনো পাথর ব্যবহার করতো। আর পুরাতন প্রস্তর যুগও 3টি ভাগে আবার বিভক্ত, সেটা সম্পর্কে আমরা আবার আগে আলোচনা করব। আর এই সময় কিন্তু মানুষ গুহায় বসবাস করতো। আর পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব হয়। তো হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব নিয়ে একটু ডিবেট আছে, সেটা আমরা পরে ক্লিয়ার করব।
এই জিনিসটা। আর মধ্যপ্রস্তর যুগে কী হয়, মাইক্রোলিথ বা ছোটো ছোটো পাথর ব্যবহার করতে শুরু করে। এই ছোটো পাথর দিয়ে, মাইক্রোলিথ দিয়ে অন্যান্য বড় বড় অস্ত্র কিন্তু তারা তৈরি করতো। তারপর মধ্যপ্রস্তর যুগে কিন্তু মানুষ শিকারী ছিল এবং তার সাথে সাথে পশুপালনও কিন্তু শুরু করে। মধ্যপ্রস্তর যুগে উষ্ণ আবহাওয়ার জন্য উদ্ভিদ এবং প্রাণীর অনেক প্রাচুর্য হয়ে যায়। ফলে মানে মানুষের যে আদি মানুষ, তাদেরও কিন্তু জনসংখ্যা বাড়তে শুরু করে, কারণ খাবার রয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে, সেই জন্য। আর মধ্যপ্রস্তর যুগের কিছু সাইট হলো ভীমবেটকা, বাগোর আর লাংনাচ। এগুলো ভারতেই অবস্থিত, ভীমবেটকা, বাগোর, লাংনাচ। তারপর নবপ্রস্তর যুগ বা নিওলিথিক এজে পালিশ করা শুরু করতে থাকে এরা। নিজেদের যে অস্ত্র, পাথরের তৈরি অস্ত্র, সেগুলোকে পালিশ করতে শুরু করে, আরও স্মুথ এবং ছুচলো হতে শুরু করে তাদের অস্ত্রগুলো। এবং এরা শিকার থেকে অনেকটা শিফট হয়ে যায় কৃষিকাজের দিকে। তারপর কালো এবং লাল রঙের মাটির পাত্র তারা কিন্তু ব্যবহার করতে শুরু করে, এগুলোর নিদর্শন পাওয়া যায়। তারপর নবপ্রস্তর যুগের সাইটগুলো হলো মেহেরগড়, বুরজাহোম, গোফকরাল। এবার প্যালিওলিথিক এজ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই, কারণ প্যালিওলিথিক এজ খুব ইম্পর্টেন্ট। এটা থেকে খুব প্রশ্ন এসেছে 2025 সালের এক্সামে। তো প্যালিওলিথিক এজকে ফার্দার 3টে ভাগে ভাগ করা যায়: লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক। লোয়ার প্যালিওলিথিক কি, প্যালিওলিথিক এজের প্রস্তর যুগের একদম সূচনা যখন থেকে শুরু হয়েছে, একদম শুরুর দিকটা হলো লোয়ার প্যালিওলিথিক। প্রায় 25 লক্ষ বছর আগে থেকে 3 লক্ষ বছর আগে পর্যন্ত কিন্তু এই লোয়ার প্যালিওলিথিক এজ মানা হয়। আর এই সময় হোমো হ্যাবিলাস আর হোমো ইরেক্টাস মেইনলি এই ধরনের তোমার হিউম্যান বা মানুষের প্রজাতি দেখতে পাওয়া যেত, হোমো হ্যাবিলিস আর হোমো ইরেক্টাস। আর মূল বৈশিষ্ট্য কী ছিল লোয়ার প্যালিওলিথিক যুগের? প্রথমে পাথরের হাতিয়ার, মানে নর্মাল বেসিক পাথরের টুল দিয়ে কিন্তু এরা শিকার করতে শুরু করে। পরে ধীরে ধীরে এরা উন্নত হাতিয়ার তৈরি করতে শুরু করে লোয়ার প্যালিওলিথিক যুগে। আর এই সময় ওরা আগুনের ব্যবহার শুরু করে, কিন্তু খুব বেসিক কাজের জন্যই এরা আগুনের ব্যবহার করতো এবং আগুনকে ওরা একটু ভয় পেত। আর মানুষ ছিল হান্টার গ্যাদার্ড, মানে শিকার এবং সংগ্রহকারী। আর এই সময় মানুষ কিন্তু খুব বেসিক জীবনযাপন করতো, শুধু সার্ভাইভালে ছিল এদের মেন লক্ষ্য। তারপর হচ্ছে মিডল প্যালিওলিথিক যুগ। এর সময়কাল ছিল প্রায় 3 লক্ষ বছর আগে থেকে 50,000 বছর আগে অবধি চলেছিল এই মিডল প্যালিওলিথিক যুগ। আর এই সময় নিয়ান্ডারথাল আর হোমোস্যাপিয়েন্স, এই মিডল প্যালিওলিথিক যুগের শেষের দিকে কিন্তু হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব হতে শুরু করে। আর মূল বৈশিষ্ট্য হলো এরা মাউস ট্রেন্ড টুল ব্যবহার করতে শুরু করে, ফ্লেক বেসড, মানে এগুলো খুব তীক্ষ্ণ ছিল আগেরগুলোর থেকে। আগেরগুলো একদম বেসিক পাথরের টুল ছিল, কিন্তু এগুলো একটু তীক্ষ্ণতা ছিল, যার ফলে শিকার করতে এদের সুবিধা হয় এবং এদের শিকারের দক্ষতাও বেড়ে যায়। আর এই সময় থেকে কিন্তু মৃতদেহ কবর দেওয়ার প্রমাণ পাওয়া যায়। আর আগুনকে এরা এই সময় মিডল প্যালিওলিথিক এজে এরা কিন্তু ভালোভাবে আগুন ব্যবহার করতে শুরু করে দেয়। আর এই সময় মানুষের চিন্তাভাবনা এবং সামাজিকতা ডেভেলপ হতে শুরু করে। মানুষ ধীরে ধীরে সামাজিক জীব হতে চালু করে এবং এরা বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এরা বসবাস করতে চালু করে। তো দেখো, হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স কিন্তু বলা হয় মিডল প্যালিওলিথিকে আবির্ভূত হয়, কিন্তু আপার প্যালিওলিথিকে মানে মোটামুটি 50,000 বছরের আগে এরা ফুললি ডেভেলপ হয়। তো এই হোমোস্যাপিয়েন্সকে মডার্ন মানুষের, মানে এখনকার যে আধুনিক মানুষ, তার পূর্বসূরি মানা হয়। মডার্ন মানুষের কিন্তু বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। আর তার আগেই যে মানুষের প্রজাতি লাস্ট, তাকে বলা হতো হোমো স্যাপিয়েন্স, মানে এরা অনেকটাই উন্নত ছিল। তারপর আপার প্যালিওলিথিক এজের টাইম পিরিয়ড হলো 50,000 বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত সময়কালকে বলা হয় আপার প্যালিওলিথিক এজ। আর এই সময় সম্পূর্ণ আধুনিক মানুষ কিন্তু দেখা যায় আপার প্যালিওলিথিক যুগে, যাদের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। আর মূল বৈশিষ্ট্য ছিল এরা উন্নত ব্লেড টাইপ টুল ব্যবহার করতো, বোন টুল, মানে পশু পাখি হাড় দিয়ে টুল বানাতো এরা। তারপর এরা গুহায় বিভিন্ন ধরনের চিত্র আঁকতো, যেমন ল্যাসকাক্স কেভে এই ধরনের গুহাচিত্র পাওয়া যায়। তারপর ভীমবেটকাতে পাওয়া যায় এরকমের গুহাচিত্র। তারপর এরা অলঙ্কারের ব্যবহার করতে শুরু করে, শিল্প এবং ধর্মীয় চিন্তা ভাবনা করতে শুরু করে এই আপার প্যালিওলিথিক এজের হোমোস্যাপিয়েন্স মানুষেরা। তারপর বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ, ছোটোখাটো শব্দের মাধ্যমে কিন্তু এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতো এবং যোগাযোগ আরও উন্নত হয় এই সময়। মানুষের কালচারাল ডেভেলপমেন্ট অনেকটা এগিয়ে যায়।
তো এই ছিল প্যালিওলিথিক এজ সম্পর্কে। প্যালিওলিথিক এজ সব থেকে ইম্পর্টেন্ট, সেই জন্য আমি মেসোলিথিক আর নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সম্পর্কে বেশি কিছু বললাম না, কারণ ওখান থেকে বেশি প্রশ্ন আসেনি। এরপর কিছু গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র, আর্কিওলজিক্যাল সাইট এবং সেখান থেকে কী পাওয়া গেছে সেগুলো সম্পর্কে জেনে নিই। ভীমবেটকা খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশে রয়েছে ভীমবেটকা। ভারতের সবথেকে পুরনো শিলাচিত্র কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, কেভ পেন্টিং, এবং আবিষ্কারক হলো ভিএস ওয়ানকার। এর পেছনে একটা স্টোরি আছে ছোটো। ভিএস ওয়ানকার এক সময় এই মধ্যপ্রদেশ দিয়ে ট্রেনে করে বসে যাচ্ছিলেন এক জায়গায়, দিল্লির দিকে বা কোথাও একটা যাচ্ছিলেন। তো সেখানে এই মধ্যপ্রদেশ থেকে যখন তিনি পাস ছিলেন তখন দেখেন এখানে অনেক ওই গুহার মতো অনেক আর কি পাহাড় দেখতে পায়, যেগুলো অনেকটা সিমিলার ছিল। ইউরোপেও এই ধরনের গুহা দেখা যায় এবং তার মধ্যে প্রমাণ পাওয়া গেছিলো যে মানুষ থাকতো, আদি মানুষেরা সেই গুহায় থাকতো। তো তিনি এটা সন্দেহ করেন যে এই পাহাড়গুলোর মধ্যেও মানুষ থাকতে পারে, আদি মানুষ থাকতে পারে। তো তিনি সেখান থেকে ট্রেন থেকে নেমে যান ওখানে দেখতে এবং তিনি আবিষ্কার করেন এই ভীমবেটকার শিলাচিত্র, গুহাচিত্র, যেটা 1957 সালে কিন্তু ভিএস ওয়ানকার এই ভীমবেটকার গুহাচিত্র আবিষ্কার করেন। তারপর হলো সোহান, যেটা পাঞ্জাবে অবস্থিত। এটা নিম্ন পুরাপ্রস্তর যুগের স্থান। সোহান পাঞ্জাব, এটা নিম্ন পুরাপ্রস্তর যুগের স্থান এবং এখানে আইস এজ থেকে অনেক জিনিস পাওয়া গেছে। আইস এজের দেখো আরেকটা নাম হলো প্লেস্টোসিন। আইস এজ চলেছিল প্রায় 2.6 মিলিয়ন বছর আগে থেকে শুরু করে 11,700 বছর আগে পর্যন্ত। এই টাইম পিরিয়ডটা ছিল তোমার আইস এজ। প্রায় 25 লক্ষ বছর অবধি চলেছিল এই আইস এজে সমগ্র পৃথিবী বরফের চাদরে ঢেকে গিয়েছিল। আর এই সময় পৃথিবীর বড় অংশে বরফে ঢাকা ছিল এবং মানুষকে মেইনলি শিকার করে বেঁচে থাকতে হতো এই সময়। মানে এই সময় ওরা পুরোপুরি মানুষ কী হয়েছিল, শিকারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, কারণ কোনো গাছ বা ফলমূল তারা ফলমূল পাওয়ার কোনো চান্স ছিল না এই সময়। তো এই জন্যই এরা পুরোপুরি শিফট হয়ে গেছিলো শিকারের উপর। তারপর হলো বেলান উপত্যকা, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এখানেও তোমার আদি মানুষের গুহা রয়েছে, যেখানে তারা গুহা এবং শিলা আশ্রয় রয়েছে, যেখানে তারা থাকতো প্রাচীনকালে। আর ধান এবং গৃহপালনের প্রমাণ পাওয়া গেছে। এটা মোটামুটি 7000 BC, খ্রিস্টজন্মের 7000 বছর আগে কিন্তু এই অঞ্চলে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে। আর এখানে সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট দেখতে পাওয়া গেছে। অ্যানিম্যাল ডোমেস্টিকেশন মানে গৃহপালন বা পশুপালন এবং আর্লি এগ্রিকালচারের প্রমাণ পাওয়া গেছে। সেমি পার্মানেন্ট মানে আগেকার দিনের আদি মানুষেরা যাযাবর প্রকৃতির ছিল, মেইনলি তারা খুব একটা এক জায়গায় স্টে করতো না। তো এখানে বেলান উপত্যকায় দেখা গেছে সেমি পার্মানেন্ট মানে এখানে অনেক দিন একটা মানুষের গোষ্ঠী স্টে করেছিল, এরকম ব্যাপার দেখা গেছে। তাই সেগুলোকে সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয় এই বেলান উপত্যকাকে। তারপর হলো মেহেরগড়, যেটা বালুচিস্তানে অবস্থিত পাকিস্তানের। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নব্যপ্রস্তর স্থান হলো মেহেরগড়। এখানে গম, বার্লি এবং তুলা চাষের প্রমাণ পাওয়া যায়। তারপর হলো বুরজাহোম, কাশ্মীর, এটাও খুব ইম্পর্টেন্ট। বুরজাহোমের অর্থ হলো বার্চ গাছের ছায়া। আর এখানে গৃহপালিত কুকুরের সাথে মালিককে সমাধিস্থ করা হয়েছিল, তার আর্কিওলজিক্যাল ফাইন্ডিং কিন্তু বুরজাহোমে পাওয়া যায়। তারপর হলো গণেশওয়ার, এটা রাজস্থানে অবস্থিত। এটা একটা তাম্রযুগের একটা সাইট, কপার এজের একটা সাইট। আর এখানে তামার হাতিয়ার পাওয়া গেছে। আর এটা তোমরা জানো রাজস্থানে একটা বড় কপার মাইন রয়েছে, খেতড়ি, সেই তামার খনির কাছেই কিন্তু এই গণেশওয়ার তোমার সাইটটা দেখতে খুঁজে পাওয়া গেছে। তো এবার থেকে আমরা শুরু করি, এখান থেকে শুরু হবে IVC, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু উপত্যকা বা হরপ্পা সভ্যতা, যেটা IVCও বলা হয়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, একেও কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাইমারি, তারপর ম্যাচিওর, আর একটা হলো ডিলেইড। প্রাথমিক হরপ্পা সভ্যতা, পরিপক্ক এবং বিলম্বিত হরপ্পা সভ্যতা। এর এই IVC, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, নামকরণ করেছিলেন জন মার্শাল। তিনি ছিলেন আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তিনি সেই সময় হেড ছিলেন জন মার্শাল। তো তিনি এই সিন্ধু উপত্যকা বা সিন্ধু ঘাটি সভ্যতা বলা হয়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, তো সেই নামকরণ কিন্তু জন মার্শালই করেছিলেন। আর বিস্তার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিস্তার কতটা ছিল, উত্তরে মান্দা, কাশ্মীরের মান্দা বলে একটা সাইট পাওয়া গেছে,
সেই মান্দা থেকে দক্ষিণ দাইমাবাদ, মহারাষ্ট্রে দাইমাবাদ হচ্ছে গিয়ে সবথেকে সাউথ ইস্ট সাইড অফ আইভিসি। পশ্চিমে সবথেকে ওয়েস্টে রয়েছে সুতকাগেন্ডা, যেটা পাকিস্তানের অবস্থিত। আর সবথেকে পূর্বে উত্তরপ্রদেশের আলমগীরপুরে একটা আইভিসি সাইট পাওয়া গেছে। তো এটা হচ্ছে গিয়ে এর বিস্তার। উত্তরে মান্দা, দক্ষিণে দাইমাবাদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত, পশ্চিমে সুতকাগেন্ডার অবশ্যই পাকিস্তানে অবস্থিত, আর পূর্বে আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। বিশেষত্ব কী ছিল? এরা কিন্তু তামার হাতিয়ারে ব্যবহার জানতো। লোহার খোঁজ কিন্তু তারা তখনও করেনি, সিন্ধু উপত্যকার লোকেরা। আর গ্রিকরা তুলাকে সিন্ডল বলতো, সেখান থেকেই অনেকে মানে যে সিন্ধু শব্দটা সেখান থেকেই এসছে। আর আইভিসির অপর নাম হলো ব্রোঞ্জ সিভিলাইজেশনও বলা হয়, ব্রোঞ্জ যুগ বলা হয়। আর সিন্ধু নদীর কাছে অবশ্যই, সেই জন্য এটাকে সিন্ধু সভ্যতাও বলা হয়। প্রধান ফসল এই সময়কার প্রধান ফসল ছিল গম, বার্লি, তুলা, ডাল, ছোলা, তিল, বাজরা এবং ধান। ধান খুবই কম চাষ হতো সেই সময়, তো মোটামুটি দুর্লভ ছিল ধান পাওয়া। আর পতনের কারণ নিয়ে অনেক হিস্টোরিয়ানদের অনেক মত রয়েছে, সেটা পরে জানবো। এবার একটা ছোট শর্টে আমরা দেখে নিই হরপ্পার বিভিন্ন আইভিসির বিভিন্ন সাইট এবং সেখান থেকে কী কী ফাইন্ডিং বা কী কী খোঁজ করা হয়েছে। তারপর যেগুলো ইম্পর্টেন্ট সাইট সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এগুলো খুব ইম্পর্টেন্ট যে কোন সাইট কোন নদীর তীরে অবস্থিত। হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত। আবিষ্কারক হলো দয়ারাম সাহানি। 1921 সালে কিন্তু হরপ্পার খোঁজ করেন দয়ারাম সাহানি। আর এখান থেকে পাওয়া গেছে বুরিয়ালস, একটা ইউনিক কফিন বুরিয়াল। কফিন মানে জানো, একটা কাঠের বাক্সের মধ্যে মৃতদেহ রেখে সেটাকে মাটির তলায় চাপা দেওয়া হয়। সেই ইউনিক কফিন বুরিয়ালস পাওয়া গেছে হরপ্পা থেকে। আর এই ইউনিক কফিন বুরিয়ালের নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, সিমেট্রি R37 2025। এখান থেকে প্রশ্ন এসছে, সিমেট্রি R37 কোথা থেকে পাওয়া গেছে? হরপ্পা থেকে পাওয়া গেছে। সারিবদ্ধ 6টি শস্যাগার পাওয়া গেছে, 6টি গ্র্যানারি পাওয়া গেছে সারিবদ্ধ, এবং আয়তকার ইট দিয়ে তৈরি একটা শস্যাগার বা গ্র্যানারিও পাওয়া গেছে হরপ্পাতে। তারপর কপার বুলক কার্টস, তামার তৈরি ছোটো খেলনার যে গরুর গাড়ি সেগুলো পাওয়া গেছে। স্যান্ডস্টোন দিয়ে তৈরি হিউম্যান অ্যানাটমি, মানুষের একটা মূর্তি পাওয়া গেছে যেটা স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর পটারি উইথ ইন্ডাস্ক্রিপ্ট, কিছু তোমার মাটির পাত্র পাওয়া গেছে যেটার মধ্যে ইন্ডাস্ক্রিপ্টে কিছু লেখা। ইন্ডাস্ক্রিপ্ট একটু পিক্টোরিয়াল, মানে ছবির মতো করে লেখা, যেটাকে এখনও বুঝতে পারেনি, এখনও হিস্টোরিয়ানসরা বুঝতে পারেনি, মানে এর মানে বুঝতে পারেনি, লেখাগুলোকে ডাইসিফার করতে পারেনি। দেখো, এরপর হলো লোথাল, যেটা গুজরাটে অবস্থিত। লোথালও খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট। আর লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত এই তোমার সাইটটা। আর এর আবিষ্কারক হলো SR রাও। দেখো, লোথাল হলো সবথেকে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম ডকইয়ার্ড হলো লোথাল বা বন্দর। আর এখানে পৌড়া ইটের তৈরি বিশালাকার সামুদ্রিক বন্দর কিন্তু এখানে বানানো হয়েছিল। আর এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো রাইস হাস্ক বা ধানের তুষ, ধানের যে খোসা সেটা পাওয়া যায়। তো সেখান থেকেই অনুমান করা হয় যে তোমার সিন্ধু সভ্যতার লোকেরা ধানের ব্যাপারে জানতো, কিন্তু ধান অতটা প্রচলিত ছিল না। তারপর বিড মেকিং ফ্যাক্টরি বা পুঁথি তৈরির কারখানা ছিল এখানে। কার্নেলিয়ান এবং অন্যান্য পাথরের পুঁথির তৈরির সরঞ্জাম কিন্তু এখান থেকে পাওয়া যায়। তারপর অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টার দেখতে পাওয়া যায় এখানে। ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রমাণ পাওয়া যায় এই ফায়ার অল্টার থেকে বা অগ্নিকুণ্ড থেকে। তারপর কালীবঙ্গান অবস্থিত তোমার ঘগ্গর রিভার বা ঘগ্গর নদীর তীরে। আর এখান থেকে কালো চুড়ি পাওয়া গেছে। কালো চুড়ি মানে ব্ল্যাক ব্যাঙ্গেলস, সেখান থেকে কিন্তু কালীবঙ্গার নামটা এসছে, ব্ল্যাক ব্যাঙ্গেলস থেকে। তারপর লাঙল চালিত একটা জমি পাওয়া গেছে, প্লাউড ফিল্ড। আর 7টি অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টার কিন্তু এই কালীবঙ্গান থেকে পাওয়া গেছে। তারপর হলো মহেঞ্জোদারো সম্পর্কে আমরা পড়বো আগে, এরপরে পড়বো। এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। আবিষ্কারক হলো, তোমরা জানো, R.D. বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এখানে মহান স্নানাগার, নর্তকীর মূর্তি, পুরোহিত, রাজা, স্টিয়াটাইট দিয়ে তৈরি, এগুলো সব পাওয়া গেছে। মহেঞ্জোদারো সম্পর্কে ডিটেলসে পড়বো আমরা। তারপর হলো ধোলাভিরা, এটাও খুব ইম্পর্টেন্ট, গুজরাটে অবস্থিত, গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। তারপর এটা কিন্তু 3 ভাগে বিভক্ত ছিল ধোলাভিরা। তোমরা জানো আইভিসিতে দুর্গ বা সিটাডেল থাকতো, আর একটা নির্ম শহর থাকতো। তো ধোলাভিরা এমন একটা জায়গা যেখানে
এমন একটা সাইট যেখানে দুর্গ ছিল, নিম্নস্থান ছিল, মাঝখানে আর একটা জায়গা ছিল মধ্যস্থান বলা হতো সেটাকে। 3 ভাগে বিভক্ত ছিল ধোলাভিরা শহর সাইটটা। এরপর রাখিগড়িও খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হরিয়ানায় অবস্থিত আর এটা ভারতের সবথেকে বৃহত্তম আইবিসি সাইট হলো রাখিগড়ি। আর এখানে মাটির মৃৎপাত্র, মাটির তৈরি পাত্র পাওয়া গেছে, চাকা পাওয়া গেছে এবং কিছু খেলনা পাওয়া গেছে। এবার মহেঞ্জোদারো থেকে কী পাওয়া গেছে? সবথেকে ইম্পর্টেন্ট হলো বিশাল স্নানাগার, দ্য গ্রেট ব্রাথ। বিশ্বের প্রাচীনতম এবং উন্নত আর্কিওলজিক একটা নিদর্শন হচ্ছে কি এই বিশাল স্নানাগার। এটি সম্ভবত ধর্মীয় বা বিশেষ অনুষ্ঠানে স্নানের জন্য ব্যবহৃত হতো। তারপর বিশাল শস্যাগার বা গ্রেট গ্র্যানারি, শহরের সবথেকে বড় ভবন ছিল এই গ্রেট গ্র্যানারি, যেখানে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় টাইমের জন্য খাদ্যশস্য মজুত করে রাখা হতো। একটা রিজার্ভার ছিল এটা, যেখানে খাদ্যশস্য মজুত করে রাখা হতো। তারপর হলো ড্যান্সিং গার্ল বা নর্তকীর মূর্তি পাওয়া গেছে, ব্রোঞ্জ দিয়ে তৈরি। লস্ট ওয়্যাক্স পদ্ধতিতে এই নর্তকীর মূর্তি বা ডান্সিং গার্ল বানানো হয়েছিল, তো সেটাও এখান থেকে পাওয়া গেছে। তারপর পশুপতি সিল পাওয়া গেছে এখানে। একটি শিলের ওপর যোগাসনে উপবিষ্ট একটি পুরুষের মূর্তি রয়েছে এই শিলে, এবং যার চারপাশে রয়েছে বাঘ, হাতি, গন্ডার এবং মহিষ। কোন 4টে পশু রয়েছে সেটা খুব মনে রাখবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসে। বাঘ, হাতি, গন্ডার এবং মহিষ, এমন একটা পশু দিয়ে দেবে যেটা নেই, তো সেটা খুঁজে বার করতে হবে। তাই জন্য বাঘ, হাতি, গন্ডার এবং মহিষ এই 4টে পশু কিন্তু পশুপতি শিবের শিলে রয়েছে, এটা মনে রাখবে, মাথায় রাখবে। তারপর দাড়িওয়ালা পুরোহিত রাজা, বিয়ার্ডেড প্রিস্ট কিং, এটাও খুব ইম্পর্টেন্ট। স্টিয়াটাইট দিয়ে তৈরি, স্টিয়াটাইট মানে পোড়া মাটি দিয়ে তৈরি। একটি অর্ধমূর্তি কিছুটা ভেঙে গেছে। তারপর সুতির কাপড়ের টুকরো পাওয়া গেছে, ওভেন কটন পিস। সিন্ধু সভ্যতায় সুতির ব্যবহারের প্রাচীনতম প্রমাণ হলো এটা, এই ওভেন কটন পিস। এটা মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে, সুতির কাপড়ের টুকরো। তারপর উন্নত ড্রেনেজ সিস্টেম, তোমরা জানো আইবিসি সব থেকে পরিচিত এই উন্নত ড্রেনেজ সিস্টেমের জন্য। এখানে তো মহেঞ্জোদারোতে কী হতো, ঢাকা দেওয়া ড্রেন এবং ম্যানহোলযুক্ত অত্যন্ত পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা ছিল, ড্রেনেজ সিস্টেম ছিল। তারপর মাটির গাড়ি ও পুতুল, পোড়ামাটি তৈরি চাকাওয়ালা খেলনা এবং পশু পাখির ছোট ছোট মডেল এখানে দেখতে পাওয়া গেছে, এখান থেকে পাওয়া গেছে। তারপর ম্যাজিক ডাইস, বিনোদনের জন্য ব্যবহৃত পাথরের তৈরি ডাইস বা ছক্কাও এখান থেকে পাওয়া গেছে। আর মাল্টি কলাম অ্যাসেম্বলি হল, বহু স্তম্ভযুক্ত একটা অ্যাসেম্বলি হলেরও খোঁজ পাওয়া গেছে, যা সম্ভবত সামাজিক বা রাজনৈতিক সভার জন্য ব্যবহৃত হতো। তারপর হলো কালীবঙ্গানও খুব ইম্পর্টেন্ট একটা সাইট আইবিসির। কালীবঙ্গান থেকে কী পাওয়া গেছে? প্লাউড ফিল্ড, লাঙল দেওয়া জমি পাওয়া গেছে, ব্ল্যাক ব্যাঙ্গেলস পাওয়া গেছে, কালো চুড়ি পাওয়া গেছে। তো লাঙল দেওয়া জমিটা সম্পর্কে একটু জেনে নিই। বিশ্বের প্রাচীনতম লাঙল দেওয়া কৃষি জমির প্রমাণ কিন্তু এই কালীবঙ্গান। আর এই কালীবঙ্গান নাম এসছে কিন্তু এই কালো চুড়ি বা ব্ল্যাক ব্যাঙ্গেলস থেকেই। তারপর ফায়ার অল্টার পাওয়া গেছে, যেগুলো এখানে 7টি সারিবদ্ধ অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টার পাওয়া গেছে, যা ধর্মীয় আচার আচরণের প্রমাণ দেয়। তারপর ইটের তৈরি চাতাল, ব্রিক প্ল্যাটফর্মও কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত উঁচু স্থান হলো এই ব্রিক প্ল্যাটফর্মগুলো। তারপর ক্যামেল বোন, উটের হাড় পাওয়া গেছে এখানে। সিন্ধু সভ্যতার অন্যান্য স্থানের তুলনায় এখানে উটের হাড় বেশি পাওয়া গেছে, এখানে সবথেকে বেশি উটের হাড় পাওয়া গেছে। তারপর হলো কাঠের লাঙল ও উডেন প্লাউ পাওয়া গেছে। কৃষিকাজে কাঠের লাঙলের ব্যবহার যে করা হতো সেটা কিন্তু এখান থেকেই জানা গেছে। তারপর চাকাওয়ালা খেলনা গাড়ি, টয় কার্ট উইথ হুইলস, পোড়ামাটির তৈরি ছোট্ট একটা খেলনা গাড়ি পাওয়া গেছে। ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছে এখান থেকে, এভিডেন্স অফ আর্থকুইক, প্রাচীনতম ভূমিকম্পের ভূতাত্ত্বিক প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া গেছে। সেই জন্যই মনে করা হয় যে সিন্ধু সভ্যতার পতনের একটা অন্যতম কারণ কিন্তু এই ন্যাচারাল ক্যালামিটি বা ভূমিকম্প। তারপর কপারের একটা ষাঁড়, তামার ষাঁড় পাওয়া গেছে, তামা দিয়ে তৈরি ষাঁড়ের একটা নিখুঁত মূর্তি পাওয়া গেছে। মেসোপটেমিয়ান সিল পাওয়া গেছে, মেসোপটেমিয়ার সাথে তারা যে বাণিজ্য করতো এই সিল থেকেই কিন্তু তার প্রমাণ পাওয়া যায়। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আইবিসি সাইট এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত সেটা সম্পর্কে দেখে নিই। হরপ্পা রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো ইন্দাস বা সিন্ধু নদীর তীরে, ধোলাভিরা লুনি নদীর একটি শাখা যেটা কচ্ছের রণ অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, তার তোমার তীরে রয়েছে ধোলাভিরা। তো ধোলাভিরা বললে লুনি নদী যদি থাকে, লুনি নদী ঠিক করবে।
লোথাল হলো ভোগাবা নদীর তীরে, কালীবঙ্গান ঘগ্ঘর নদীর তীরে, আর রাখিগড়ি ঘগ্ঘর আর হারকা নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত। রাখিগড়ি এটা ঘগ্ঘরই হবে, রাখিগড়ি ঘগ্ঘর নদীর তীরেই অবস্থিত। তারপর হলো বানাওয়ালি, এটা সরস্বতী বা সরস্বতী, আবার সরস্বতী নদী যেহেতু নেই সেই জন্য ঘগ্ঘর রিভারই বলা হয়। বানিওয়াল ঘগ্ঘর রিভারের তীরেই অবস্থিত বলা হয়, কারণ সরস্বতী নদী শুকিয়ে গেছে। অনেকে মনে করে সেটা মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর হলো চানহুদারো, এটাও ইন্দাস নদীর কাছাকাছি অবস্থিত, সিন্ধু নদীর কাছাকাছি অবস্থিত। সুরকতুটা, এটা সরস্বতী রিভার সিস্টেমের কাছে অবস্থিত। তারপর রোপার কিন্তু সুতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত রোপার। আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বৈশিষ্ট্য কী ছিল? এখানে গ্রিড প্যাটার্ন বা 90 ডিগ্রি কোণে রাস্তা একে অপরকে কাটতো, মানে এরকম ধরনের ছিল, স্ট্রেট লাইন ছিল। উত্তর থেকে দক্ষিণে কিছু রাস্তা বিস্তৃত ছিল, আর পূর্ব থেকে পশ্চিমে কিছু রাস্তা বিস্তৃত ছিল, আর এগুলো একে অপরকে 90 ডিগ্রি কোণে কাট করতো, মানে খুব প্ল্যান্ড সিটি ছিল। আর নিচু নগর সম্পর্কে দেখতে পাওয়া যায় এখানে, মানে জেনারেল মানুষদের থাকার জন্য কিন্তু একটা নিচু নগর থাকতো। আর মেইনলি প্রিস্ট, কিং, এরা যেখানে থাকতো তারা মেইনলি ওই সিটাডেল দুর্গ বা উঁচু অংশটায় থাকতো তোমার শহরের। তারপর যে নিষ্কাশন ব্যবস্থা, তোমরা জানো ড্রেনেজ সিস্টেম সব থেকে উন্নত হলো এই আইভিসির, কারণ এরা তৈরি করতো পোড়া ইট দিয়ে ড্রেন বানাতো, আর চুনা পাথরের ঢাকনা এরা ইউজ করতো। তারপর সিটাডেল ছোট কিন্তু উঁচু দুর্গ কিন্তু এরা বানাতো। তারপর প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এই সিটাডেল বিশেষ উদ্দেশ্যে। এখানে গ্র্যানারিজ থাকতো, ইম্পর্টেন্ট সমস্ত লোকেরা থাকতো এখানে, আর কিছু যা ইম্পর্টেন্ট জিনিস থাকতো সব এই সিটাডেল এরিয়ায় থাকতো, দুর্গ এরিয়ায় থাকতো। তারপর ইটের মাপ, এরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইটের মাপ তৈরি করেছিল, 4:2:1, মানে লেন্থ 4, উইডথ 2 আর হাইট 1, এরকম একটা স্ট্যান্ডার্ড কিন্তু ইটের মাপ এরা তৈরি করেছিল, যাতে এদের সুবিধা হয় বিভিন্ন ইমারত বানাতে। আর পোড়া ইট এরা ব্যবহার করতো নিজেদের স্থাপত্যতে। গৃহ স্থাপত্য, প্রত্যেকটি বাড়িতে একটা করে উঠোন থাকতো, লন থাকতো, উঠোন কেন্দ্রিক ডিজাইন ছিল, আর প্রত্যেকটি বাড়ির আলাদা বাথরুম এবং কূপ বা কুয়োর ব্যবস্থা ছিল জলের জন্য। আর কাঠের তৈরি দরজা এরা ব্যবহার করতো। এই যে এটা হচ্ছে সিটাডেল বা দুর্গ, উঁচু এরিয়া শহরের। আর এটা লোয়ার টাউনে নর্মাল সাধারণ মানুষেরা থাকতো, গ্র্যানারিজ, তারপর ধর্মীয় আচার অনুষ্ঠানের যে সমস্ত জিনিসপত্র, তারপর গ্রেট ব্রাথ, এগুলো কিন্তু সব সিটাডেল এরিয়াতেই দেখতে পাওয়া গেছে। তারপর প্রিস্ট, কিং, তোমার যারা পূজারী ছিল, গোষ্ঠীর যারা লিডার ছিল, তারা এই সিটাডেল এরিয়ায় বসবাস করতো। সিটাডেল বা দুর্গের প্রধান বৈশিষ্ট্য কি? উঁচু অবস্থান। শহরকে দুটি ভাগে ভাগ করা হতো, যার মধ্যে পশ্চিমের অংশটি ছিল উঁচু ঢিবির ওপর নির্মিত। দেখো সিটাডেল মেইনলি পশ্চিমের দিকে অবস্থিত ছিল, যেটা সাইট বা সিটি, তার পশ্চিমের দিকে থাকতো সিটাডেল, আর পূর্ব দিকে থাকতো নিচু ভূমি, নর্মাল এরিয়া। তো এটাই বলেছে শহরকে দুটি ভাগে ভাগ করা হতো, যার মধ্যে পশ্চিমের অংশটি ছিল উঁচু ঢিবির ওপর নির্মিত, এটাকে সিটাডেল বলা হয়। আর সুরক্ষা প্রাচীর থাকতো সিটাডেলের চারপাশে। এটি সাধারণত বিশাল ইটের তৈরি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, যা আক্রমণ এবং বন্যা থেকে সুরক্ষা দিত। আর অভিজাতরা এই সিটাডেলে বসবাস করতো। ধারণা করা হয় এখানে শহরের শাসক গোষ্ঠী, পুরোহিত বা উচ্চপদস্থ ব্যক্তিরা বসবাস করতেন। আর গুরুত্বপূর্ণ স্থাপনা, বড় বড় রাষ্ট্রীয় ও ধর্মীয় ভবনগুলো এখানেই থাকতো, যেমন হরপ্পার শস্যাগার, মহেঞ্জোদারোর বিশ্বাস নালাগার, সব কিন্তু এই সিটাডেলেই পাওয়া গেছে। তারপর প্রশাসনিক কেন্দ্রও ছিল এই সিটাডেল। এটি ছিল শহরের শাসন ব্যবস্থা এবং শস্য মজুত রাখার প্রধান কেন্দ্র। উন্নত ড্রেনেজ ছিল, নর্মাল ড্রেনেজ ব্যবস্থা তো উন্নত ছিলই, তার থেকে আরও অ্যাডভান্স ড্রেনেজ সিস্টেম কিন্তু সিটাডেলে দেখা যেত। সাধারণ শহরের তুলনায় সিটাডেল এরিয়ার যেই ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু ছিল আরও বেশি উন্নত আর পরিকল্পিত। সিন্ধু সভ্যতায় প্রায় সব শহরে সিটাডেল থাকলেও চানহুদারো হচ্ছে কি এমন একটা সাইট যেখানে কিন্তু কোনো সিটাডেল বা দুর্গ ছিল না। এটা মনে রাখবে, এটা প্রশ্ন এসেছে 2025-এ এবং এর আগেও প্রশ্ন এসেছে। এটা মনে রাখবে, চানহুদারো এমন একটা সাইট যেখানে কোনো সিটাডেল বা দুর্গ ছিল না। আর ধোলাভিরা হচ্ছে কি এমন একটি স্থান যেখানে শহর 3 ভাগে বিভক্ত ছিল, দুর্গ, সিটাডেল, আর মধ্য শহর আর নিম্ন শহর। ঠিক আছে, তো চানহুদারো এমন একটা শহর যেখানে কোনো সিটাডেল নেই, ধোলাভিরা এমন একটা শহর যেখানে শহর 3 ভাগে বিভক্ত।
এবার সিল সম্পর্কে একটু দেখে নিই, হরপ্পায় কী কী সিল পাওয়া গেছে। এরকম তোমার চারকোনা, আয়তকার বা বর্গাকার ধরনের সিল পাওয়া গেছে। আর এই সিলে এই যে পিক্টোরিয়ান লিপি পাওয়া গেছে, ছবির মতো দেখতে কিছু লিপি, যেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আর এখানে অনেক সিলেই কিন্তু এরকম এক শৃঙ্গ একটা পশু দেখতে পাওয়া গেছে, ইউনিকর্নের মতো। আর বিভিন্ন সিলে বিভিন্ন ধরনের পশু আমরা দেখতে পাই, যেমন এখানে দেখো গন্ডার রয়েছে, এখানে হাতি রয়েছে, এখানে বুল মহিষ রয়েছে, এখানেও একটা মোষ রয়েছে। তো হরপ্পা শিলমোহর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। এই সিল কী দিয়ে তৈরি হতো? মূলত স্টিয়াটাইট নামক নরম পাথর দিয়ে তৈরি করা হতো। এছাড়া তামা এবং পোড়ামাটি এবং হাতির দাঁতের সিলেরও কিন্তু নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সিভিলাইজেশন থেকে। শেপ বা আকৃতি কীরকম ছিল? বেশিরভাগ সিলমোহরই ছিল বর্গাকার বা আয়তকার ধরনের। এবার কোন পারপাসে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হতো? এগুলো তো প্রধানত ব্যবসা বাণিজ্য বা ট্রেডের কাজে ব্যবহৃত হতো। পণ্যের বস্তার মুখে এই মাটির প্রলেপ দিয়ে তার উপর শিলের ছাপ দেওয়া হতো, যাতে পণ্যের নিরাপত্তা এবং মালিকের পরিচয় নিশ্চিত করা যায়, যাতে পণ্যটা অথেন্টিক সেটাও জানা যায়, আর এর মালিক কে প্রডিউসার, কে ম্যানুফ্যাকচার করেছে সেটাও জানা যায়। তারপর লিপি, সিলের ওপর খোদাই করা লিপি ছিল চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক টাইপের, তাই এই লিপি আজও পড়া সম্ভব হয়নি, এখনও ডিসাইফার করা সম্ভব হয়নি। আর মেইনলি সব সিলেই কিন্তু কিছু কিছু প্রাণীর ছবি আমরা দেখতে পাই, যেমন এক ধরনের এক শৃঙ্গ জন্তু বা ইউনিকর্ন, যেটা দেখলে কুঁজওয়ালা ষাঁড়, হাতি, বাঘ, গন্ডার, এই সমস্ত পশুর কিন্তু আমরা ছবি দেখতে পাই হরপ্পার সিলে। তারপর পশুপতি মহাদেবের সিল, যেটা খুব ইম্পর্টেন্ট, মহেঞ্জোদারো থেকে পাওয়া যায় পশুপতি মহাদেবের সিল। এই বিখ্যাত সিলে একজন পুরুষ দেবতাকে যোগাসনে বসে থাকতে দেখা যায়, যাকে পশুপতি মহাদেব বলা হয়। আর তার চারপাশে হাতি, বাঘ, গন্ডার এবং মহিষের ছবি রয়েছে। কিছু কিছু শিলে অশ্বত্থ গাছ বা পিপল ট্রি, লিঙ্গ এবং যোনির চিত্র পাওয়া গেছে, যা থেকে তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারা কিন্তু লিঙ্গ এবং যোনির পুজো করত। তারপর হলো বাণিজ্যিক যোগাযোগ। মেসোপটেমিয়াতেও সিন্ধু সভ্যতার সিলমোহর পাওয়া গেছে, যা প্রমাণ করে যে তখন সুদূর বিদেশের সাথেও সমুদ্রপথে বাণিজ্য চলতো। মানে মেসোপটেমিয়া বা সুমের সভ্যতার সাথে কিন্তু এই হরপ্পা সভ্যতার লোকেদের বাণিজ্য চলতো জলপথে বা স্থলপথে, যাই হোক চলতো। কারণ জলপথের জন্য লোথাল ছিল, আর স্থলপথে ওখান থেকে সেন্ট্রাল এশিয়া দিয়ে কিন্তু তোমার যাওয়া যেত সুমের সভ্যতার যেই সাইট সেখানে। তারপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন বা এক্সটিংশনের কারণ অনেকে বিভিন্ন মতবাদ দিয়েছে। সবার প্রথমে মানে সবথেকে বেশি প্রচলিত ছিল যেটা ইংরেজদের সময়, সেটা হলো আরিয়ান ইনভেশন থিওরি। দেখো, ইংরেজরা সবসময় চেয়েছে ইউরোপিয়ান রেসকে সুপ্রিম দেখাতে, নিজের সবার উপরে দেখাতে। তো তারা এই মতবাদ দিয়েছিল যে আর্যদের যে উৎপত্তি সেটা হয়েছে ইউরোপ থেকে তারা মাইগ্রেট করে ধীরে ধীরে আসে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে, যেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল। আর তারা এসে কী করে, পুরো নরসংহার করে, মানে ব্রুটালি তাদের হত্যা করে, তাদের হারিয়ে দেয়, যুদ্ধে পরাজিত করে, এবং সেইখান থেকেই কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন হয় এবং আর্যদের পুরো বসতি হয়ে যায় ভারত। কিন্তু এটা পুরোপুরি এখন কেউ বিশ্বাস করে না, সবাই এই থিওরিটাকে তোমার নাকচ করে দিয়েছে। কারণ হলো, যদি আর্যরা এটা করেই থাকতো, তাহলে কিন্তু সবাই জানি আর্যরা কিন্তু লোহার ব্যবহার জানতো। তো এটা করে থাকলে আইভিসি সাইটগুলোতে কিন্তু লোহার তোমার তলোয়ার বা লোহার যন্ত্রপাতি অস্ত্র আমরা কিন্তু দেখতে পেতাম, কিন্তু সেরকম কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি লোহার অস্ত্রের। আর যদি সেরকম হতো, তাহলে এমন কিছু কঙ্কাল পাওয়া যেত যেগুলোর হাত পা ড্যামেজ থাকতো বা আঘাতের চিহ্ন থাকতো, কিন্তু এরকম কোনো কঙ্কাল পাওয়া যায়নি যেখানে আঘাতের চিহ্ন আছে। বরং আইভিসের যে সমস্ত কঙ্কাল পাওয়া গেছে সেগুলো কিন্তু নর্মাল ডেথেরই দিক নির্দেশ করে। মানে বোঝা যায় যে হ্যাঁ, ডেথগুলো নর্মাল ডেথের জন্যই হয়েছে, কোনো আক্রমণ বা যুদ্ধের জন্য কোনো ডেথ হয়নি। তো আরিয়ান ইনভেশন থিওরি কিন্তু এখন আর প্রচলিত নেই, এখন আর কেউ মানে না। আর এই আরিয়ান ইনভেশন থিওরি দিয়েছে আর.ই.এম. হুইলার আর স্টুয়ার্ট পিগট। কজ ছিল সাডেন ইনভেশন, তোমার আর্যদের হঠাৎ আক্রমণ এবং ম্যাসাকারের জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এক্সটেনশন হয়েছিল, এটা আরিয়ান ইনভেশন থিওরিতে বলা হয়। আর একটা হলো ফ্লাড আর ইনিউডেশন, এটা দিয়েছিল এস.আর. রাও আর আর্নেস্ট ম্যাকেলি মার্শাল। সিন্ধু নদীর ফ্রিকুয়েন্ট মানে বারবার তোমার বন্যার কারণে কী করে এরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা ধীরে ধীরে মাইগ্রেট করতে চালু করে, এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ধীরে ধীরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ধীরে ধীরে এক্সটিংক্ট হয়ে যায়।
তারপর হলো টেকটনিক ডিস্টারবেন্স বা ভূতাত্ত্বিক পরিবর্তন। এটাও অনেকে মানে, কারণ তোমরা দেখলে কালীবঙ্গানে কিন্তু এর প্রমাণ পাওয়া গেছে আর্থকুইকের। আর এই টেকটনিক ডিস্টারবেন্স দিয়েছে, এই তত্ত্বটা দিয়েছে রবার্ট এল রাইকেস আর জর্জ এফ ড্যালাস। রিজন কি? আর্থকুইকের জন্য রিভার তোমার নদীর গতিপথের পরিবর্তন হয়, যার কারণে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ধীরে ধীরে এক্সটিংক্ট হয়ে যায়। তারপর হলো ক্লাইমেট চেঞ্জ বা অ্যারিডিটি, জলবায়ুর পরিবর্তন এবং শুষ্কতা। এর প্রবর্তক ছিল এই তোমার থিওরিটা দিয়েছে অরেল স্টেইন আর এন ঘোষ। ডিক্রিজ ইন রেইনফল, ভারতের উত্তর পশ্চিম দিকে, এটা তো তোমরা জানো ভারতের উত্তর পশ্চিম দিকে অতটা বৃষ্টিপাত হয় না, তো এরম মনে করা হতো যে আগে এই অঞ্চলে ভালো বৃষ্টিপাত হতো বলে সেখানে ফসল খুব ভালো জন্মাতো, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে ওখানে কী হয়, জলবায়ু পরিবর্তিত হতে শুরু করে, যার ফলে বৃষ্টিপাত কমতে শুরু করে এবং সেই অঞ্চলে মরুভূমির বিস্তার হতে শুরু করে, যার ফলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ধীরে ধীরে পতন হয়। তো এগুলো ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতনের কারণ। এরপর আমরা শুরু করব বৈদিক যুগ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পর আর্যরা আসে ভারতে এবং আর্যরা নিজেদের সাথে নিয়ে আসে বৈদিক কালচার এবং লোহা এবং আরও অনেক কিছু নিয়ে আসে তারা নিজেদের সাথে। তো বৈদিক যুগ, যেটা টাইম পিরিয়ড হলো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ অবধি টাইম পিরিয়ডটা ছিল বৈদিক যুগের মধ্যে পড়ে। আর বৈদিক যুগকেও ফার্দার দুভাগে ভাগ করা যায়, প্রাথমিক বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। প্রাথমিক বৈদিক যুগকে মেইনলি মানুষ যারা ছিল তারা ছিল পশুপালক, আর সেকেন্ড দিকে পরবর্তী বৈদিক যুগে তারা কৃষক হয়ে যায়, মানে কৃষি প্রধানই হয়ে যায় তাদের জীবিকাটা। তো এটা দেখে নিই, প্রাথমিক বৈদিক যুগে সবার প্রথম যেই বেদ, সবথেকে পুরনো যেই বেদ ঋগ্বেদ, সেটা রচিত হয় প্রাথমিক বৈদিক যুগে, আর্লি বৈদিক এরাতে। তারপর মানুষ ছিল মেইনলি পশুপালক, তাদের জীবিকা পশুপালনের ওপরই নির্ভরশীল ছিল। যাযাবর প্রকৃতি ছিল। সপ্ত সিন্ধু অঞ্চলে এসে এরা বাস করতে শুরু করে। প্রথমে যাযাবর ছিল, সেন্ট্রাল এশিয়া থেকে তারা এসছে এরকম ধারণা করা হয়, এবং তারা এসে এই সপ্ত সিন্ধু অঞ্চলে সেটেল হয়ে যায়। তারপর ধীরে ধীরে তারা গঙ্গার যে দোয়াব অঞ্চল সেখানে শিফট হতে শুরু করে পরবর্তী বৈদিক যুগে। তারপর এই প্রাথমিক বৈদিক যুগে কিন্তু হয়েছিল একটা খুব বড় যুদ্ধ, যেটাকে বলা হয় 10 রাজা যুদ্ধ, 10 রাজাদের যুদ্ধ। এটা ঋগ্বেদে বর্ণিত আছে এই 10 রাজা যুদ্ধের ব্যাপারে। 10 রাজা যুদ্ধে কী হয়েছিল, ভরত বলে একজন রাজা ছিল, সেই ভরত রাজার বিরুদ্ধে বাকি 9জন বা 10জন রাজা, আমার ঠিক মনে নেই, 9জন বা 10জন রাজার একটা কনফেডারেসি ছিল, একটা গ্রুপ ছিল, তাদের সাথে এই ভারত রাজার যুদ্ধ হয় এবং যাতে ভারত জিতে যায়। আর রাবি নদীতে হয়েছিল, এই রাবি নদীর তীরে হয়েছিল এই 10 রাজা যুদ্ধ। তারপর হলো সমাজ পেশাভিত্তিক ছিল, যার যেই পেশা ছিল সেই অনুযায়ী কিন্তু তার স্টেটাস ছিল সমাজে, আর এটা জন্মভিত্তিক ছিল না, মানে ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে সেটা না, রাজার ছেলে যে রাজা হবে এরকম ব্যাপার ছিল না। আর নারীদের সভা এবং সমিতিতে অংশ নিত। হাইলি ডেমোক্রেটিক ছিল প্রাথমিক বৈদিক যুগ, আর এখানে নারীদের সম্মান ছিল, নারীদের সেই মর্যাদা দেওয়া হতো। কিন্তু পরবর্তী লেটার বৈদিক যুগে কিন্তু সেটা ধীরে ধীরে নারীদের যে সম্মান দেওয়া বা সভা সমিতিতে অংশগ্রহণ করার যেই ব্যাপারগুলো থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট হতে শুরু করে। লেটার বৈদিক পিরিয়ডে বাকি তিনটি বেদ তোমার রচিত হয়। আর গঙ্গা যমুনা দোয়াব এলাকায় কী করে, সপ্তসিন্ধু অঞ্চলে প্রথমে এরা নিজেদের বসতি স্থাপন করে, তারপর ধীরে ধীরে কিন্তু তারা গঙ্গা যমুনা যে দোয়াব এলাকা সেই এলাকায় কিন্তু এরা আসতে শুরু করে, কারণ এই এলাকায় কৃষিকার্যের জন্য খুব উন্নত ছিল। তারপর লোহার প্রথম ব্যবহার কিন্তু পরবর্তী বৈদিক যুগে আর কি ফ্লারিশড হয়, বেড়ে যায়। তারপর তাদের জীবিকা মেইনলি কৃষি প্রধান হয়ে ওঠে, আর বর্ণ ব্যবস্থা কঠোর হয়। 4টি যেই বর্ণ, এটা কিন্তু এই যুগেই চালু হয় এবং এই যুগেই সবথেকে বেশি কঠোর হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর মহিলাদের সভায় প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়। তো ঋগ্বৈদিক যুগ সম্পর্কে একটু আমরা জেনে নিই। ঋগ্বৈদিক যুগে কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জেনে নিই। সমাজ এবং অর্থনৈতিক পরিভাষা। দৌহিত্র মানে দৌহিত্রর কথা লিটারাল অর্থ ছিল যে
গাই বা গরুর দুধ দোয় তাকে দহিত্র বলা হতো। আর মেইনলি কন্যাকে দহিত্র বলা হতো, কারণ কন্যারা বাড়ির তারাই কিন্তু এই কাজটা করতো, সেই জন্য কন্যাকে দহিত্রী বলা হতো। তারপর জব, বার্লিকে জব বলা হতো, যাকে ওটস বলে ইংরেজিতে, বার্লি বা জব, একে ইয়াভা বলা হতো জব। গোধূম, গমকে বলা হতো গোধূম। ব্রিহি, চালকে ব্রিহি বলা হতো, এগুলো খুব ইম্পর্টেন্ট, চালকে বলা হতো ব্রিহি। জন, জন মানে সমাজের একটা বৃহত্তম একককে জন বলা হয়, যেখান থেকে পরে মহাজনপদ টার্মটা আসে। জন মানে একটা এলাকা যেখানে অনেক লোক বসবাস করে, তাকে জন বলা হয়। তারপর হলো গোমত, ধনী ব্যক্তি যার কাছে অনেক গবাদি পশু, মেনলি অনেক গরু আছে যার কাছে, তাকে গোমত বলা হয়। গোঘন্য হচ্ছে কি অতিথি, এটা সম্পর্কে দেখো। গোঘন্য তোমার যেহেতু বৈদিক যুগের প্রথম দিকে মানুষরা কী ছিল, পশুপালক ছিল, সেই জন্য তারা কিন্তু তাদের যে পশু সেগুলোকে কিন্তু খুব স্যাক্রেড, হোলি বা পবিত্র মানত, এবং তাদের কোনোভাবেই তাদের বলি দিতে চাইতো না। আর তার মধ্যে সবথেকে পবিত্র এবং সবথেকে ইম্পর্টেন্ট ছিল কিন্তু গরু, সেই জন্য গরুকে কিন্তু অঘন্য বলা হতো, মানে কোনো অবস্থাতেই তার যেন হত্যা না হয়। কিন্তু এমনও কিছু স্পেশাল অকেশন ছিল যেখানে গরুকে হত্যা করা হতো এবং তাদের মাংসও খাওয়া হতো। হ্যাঁ, ঠিকই শুনছো, গরুকে হত্যা করা হতো এবং গরুর মাংসও খাওয়া হতো। সেটা হলো খুব ইম্পর্টেন্ট অতিথি, মানে কোনো রাজা বা কোনো হাই লেভেলের প্রিস্ট বা তোমার পুরোহিত যদি কোনো সাধারণ মানুষের বাড়িতে আসতো, তাহলে কিন্তু অতিথি সেবার জন্য গরুকে বলি দেওয়া হতো এবং তার মাংস পরিবেশন করা হতো সেই অতিথির সামনে। সেই অতিথিকে বলা হতো গোঘন্য, খুব ইম্পর্টেন্ট অতিথি। আর লেটার বৈদিক যুগে কিন্তু এই স্যাক্রিফাইস অনেক বেড়ে যায়, বিভিন্ন ধরনের রিচুয়ালস আসে লেটার বৈদিক পিরিয়ডে, আননেসেসারি রিচুয়ালস, সেখানে কিন্তু পশু বলির প্রথা সেইখান থেকেই চালু হয়। তারপর হলো গাভিষ্টি, গরুর জন্য যুদ্ধ বা অনুসন্ধানকে বলা হতো গাভিষ্টি। আর নিষ্কা হলো স্বর্ণালঙ্কার, মানে জুয়েলারি। পরে নিষ্কা কী হয়, পরে মুদ্রাতে পরিণত হয়। নিষ্কা মানে গোল্ড কয়েন বা সোনার অলঙ্কারকেও নিষ্কা বলা হতো। তারপর সমাজ ও ধর্ম কীরকম ছিল, সমতাভিত্তিক, মেইনলি ঋগ্বৈদিক বা আর্লি বৈদিক যুগে কিন্তু সমাজ সমতাভিত্তিক ছিল, ডেমোক্রেসি ছিল, কোনো কঠোর জাতিভেদ প্রথা ছিল না। আর পবিত্র পশু ছিল গরু, একে অঘন্য বলা হতো, যাকে কোনো অবস্থাতেই বধ করা, যার বধ নিষিদ্ধ ছিল, যার স্যাক্রিফাইস নিষিদ্ধ ছিল। তারপর হলো পবিত্র নদী ছিল সরস্বতী, ঋগ্বেদের সবথেকে গুরুত্বপূর্ণ নদী কিন্তু এই সরস্বতী। আর সভা এবং সমিতি নামে দুটি গণতান্ত্রিক পরিষদ ছিল। ঋগ্বৈদিক যুগে কিন্তু আমরা জানি বেদ রচিত হয় সবার প্রথম, আর্লি বৈদিক যুগে এই ঋগ্বেদ রচিত হয় সবার প্রথম। আর তারপর লেটার বৈদিক যুগে সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ রচিত হয়। ঋগ্বেদে স্তোত্র এবং মন্ত্র দেওয়া রয়েছে, সামবেদে রয়েছে গান এবং সঙ্গীত, যজুর্বেদে রয়েছে যজ্ঞের নিয়ম, কীভাবে স্যাক্রিফাইস কীভাবে করতে হয় সেগুলো। আর অথর্ববেদে বলা রয়েছে জাদু, চিকিৎসা, দৈনন্দিন জীবনে কীভাবে ব্যালেন্স রেখে চলা উচিত। আর এতে মূল ফোকাস যজ্ঞ, দেবতা এবং মন্ত্রদের ওপরই ছিল বেদে। তারপর ব্রাহ্মণ কি, বেদের যে ব্যাখ্যামূলক গ্রন্থ, বেদের কোর আইডিয়ার যে ব্যাখ্যা, সেগুলো করা হয়েছে ব্রাহ্মণ নামক গ্রন্থে। আর কোন যজ্ঞ কীভাবে করতে হবে, কীভাবে বলিদান করতে হবে, স্যাক্রিফাইস কীভাবে করতে হবে, সেগুলো সব ব্রাহ্মণে লেখা রয়েছে। মন্ত্রের অর্থ, বিভিন্ন মন্ত্রের অর্থ, মন্ত্রের ব্যবহার, ধর্মীয় নিয়ম, এই সমস্ত কিন্তু ব্রাহ্মণে বলা রয়েছে। তো মূল ফোকাস ছিল হাউ টু পারফর্ম রিচুয়ালস, ব্রাহ্মণের মূল ফোকাস এটাই ছিল, হাউ টু পারফর্ম রিচুয়ালস। এরপর হলো উপনিষদে ছিল দার্শনিক জ্ঞান, আত্মা এবং ব্রহ্ম কী এবং জীবনের মূল লক্ষ্য কী, মোক্ষ কী, এগুলো ছিল তোমার উপনিষদের মূল ফান্ডামেন্টাল জিনিস। আর মূল ফোকাস ছিল হোয়াই অ্যান্ড ট্রুথ অফ লাইফ, জীবনের সত্য কী এবং কারণ কী জীবনের, এগুলো তোমার অনুসন্ধান করাই ছিল উপনিষদের কাজ। উপনিষদে এগুলোর ব্যাপারেই মেনলি বলা রয়েছে। এরপর ঋগ্বেদ সম্পর্কিত কিছু বিশেষ তথ্য আমরা জেনে নিই। যেমন ঋগ্বেদে 1028টি সূক্ত বা হাইম রয়েছে, 10টি মণ্ডলে বিভক্ত কিন্তু এই ঋগ্বেদ, আর এতে মোট 10,600টি ঋচা বা শ্লোক আছে। আর ঋগ্বেদে যারা এই ঋগ্বেদ পাঠ করতো তাদের হোত্রী বলা হতো। আর
ঋগ্বেদের একটা উপবেদ হলো আয়ুর্বেদ, এটা মনে রাখবে। ঋগ্বেদের উপবেদই কিন্তু হলো আয়ুর্বেদ। ব্রাহ্মণ্য গ্রন্থ ঋগ্বেদে রয়েছে আইত্রেয়ী আর কৈশিকী ব্রাহ্মণ নামক গ্রন্থ রয়েছে ঋগ্বেদের মধ্যে। তারপরে যে ঋগ্বেদের প্রাচীনতম ধর্মীয় পাঠ্য এবং ইউনেস্কোর যেই ঐতিহ্য তালিকা রয়েছে সেটাতেও কিন্তু ঋগ্বেদকে তালিকাভুক্ত করা হয়েছে। আর ঋগ্বেদ শুরু হয় অগ্নিমিলে পুরোহতম এই বাক্যটি দিয়ে। অগ্নিমিলে পুরোহতম এই বাক্যটি দিয়ে কিন্তু ঋগ্বেদ শুরু হয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে এটা। গুরুত্বপূর্ণ মণ্ডল কী কী? তৃতীয় মণ্ডল বিশ্বামিত্র এটি রচনা করে। এখানে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রয়েছে যা সাবিত্রী দেবী বা সূর্য দেবতাকে উৎসর্গ করে লেখা হয়েছে। তারপর সপ্তম মণ্ডল, এখানে বিখ্যাত 10 রাজার যুদ্ধ বা ব্যাটল অফ 10 কিংসের বর্ণনা রয়েছে। অষ্টম মণ্ডল, এখানে হাতে লেখা শ্লোক বা খিলের বর্ণনা রয়েছে। তারপর হলো 9th মণ্ডল, এটি সম্পূর্ণভাবে সোম দেবতাকে উৎসর্গ করা হয়েছে। সোম মানে তোমার চন্দ্রদেবকেই বলা হতো সোম, আর সোমরসেরও উল্লেখ রয়েছে ঋগ্বেদে। তারপর 10ম মণ্ডল, এখানে পুরুষ সূক্ত রয়েছে যেখানে প্রথমবার 4টি বর্ণের বিবরণ পাওয়া যায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা কিন্তু 10ম মণ্ডলে এর প্রথম উল্লেখ পাওয়া যায়। তারপর 4টে বেদ সম্পর্কে একটু ছোটো করে আমরা দেখে নিই। ঋগ্বেদ প্রথম রচিত বেদ, আর্লি বৈদিক পিরিয়ডে রচিত হয়। আর অগ্নিমিলে পুরোহিতম শব্দ দিয়ে ঋগ্বেদ কী হয়, স্টার্ট হয়। 10টি মণ্ডল রয়েছে, 1028টি হাইম রয়েছে, স্তোত্র রয়েছে, 10,600টি শ্লোক রয়েছে ঋগ্বেদে। হোত্রী, যারা পাঠ করে ঋগ্বেদ তাদের বলা হতো হোত্রী। তারপর তৃতীয় মণ্ডলে রয়েছে গায়ত্রী মন্ত্র, যেটা বিশ্বামিত্র রচনা করেছেন। 10ম মণ্ডলে রয়েছে পুরুষ সূক্ত এবং যেখানে 4টি বর্ণের বিভাগের কথা বলা রয়েছে। সামবেদ হলো সঙ্গীতের প্রাচীনতম গ্রন্থ। সুরে গান গাওয়ার বা সঙ্গীতের যে সংকলন সেগুলো কিন্তু সামবেদ থেকেই পাওয়া যায়। 2টি উপনিষদ রয়েছে এখানে। কেন আর ছান্দোগ্য উপনিষদ কিন্তু এই সামবেদের আন্ডারে আসে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কেন আর ছান্দোগ্য উপনিষদ সামবেদের আন্ডারে পড়ে, সামবেদের মধ্যেই রয়েছে। তারপর যজুর্বেদে রয়েছে মন্ত্র এবং বলিদানের সংকলন, দুটি ভাগে বিভক্ত, এটা মনে রাখবে। 2টি ভাগে বিভক্ত যজুর্বেদ, শুক্ল আর কৃষ্ণ। শুক্ল মানে শ্বেত, কৃষ্ণ মানে কালো। আর 7 পাত ব্রাহ্মণ রয়েছে যজুর্বেদের এই শুক্ল পার্টি। তারপর হলো গুরুত্বপূর্ণ উপনিষদ যজুর্বেদের, সেটা হলো বৃহদারণ্যক উপনিষদ, যেটা সবথেকে প্রাচীন উপনিষদ। আর কঠ উপনিষদ, নচিকেতা এবং যমের যে কাহিনী, কনভারসেশন, সেটা কিন্তু যজুর্বেদে এই কঠ উপনিষদে থেকে পাওয়া যায়। তারপর অথর্ববেদ, মন্ত্র এবং জাদুবিদ্যার বেদ, এটা 20টি খণ্ড রয়েছে অথর্ববেদে। গুরুত্বপূর্ণ উপনিষদ হলো অথর্ববেদের মান্ডুক উপনিষদ, যেখানে সত্যমেব জয়তে স্লোগানটি রয়েছে। আর মহা উপনিষদের বসুদৈব কুটুম্বকম এই টার্মটা রয়েছে মহা উপনিষদে, বসুদৈব কুটুম্বকম। মান্ডক উপনিষদে সত্যমেব জয়তে রয়েছে।